Hello, dear students and viewers. Welcome back to my online English class in YouTubekan Learn English channel. I hope you all are well by the grace of Almighty and having nice times. Today I'm here with another important class for learning English language. And in this class, I'm going to talk about the basic pattern number 6 of simple declarative sentence. You know, I have discussing the basic sentence patterns, actually simple declarative sentences যে বেসিক প্যাটার্ন গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তা এরকম মোট প্যাটার্ন রয়েছে 9টি, তার মধ্যে অলরেডি আমি 5টি আলোচনা করে ফেলেছি। আজকে আলোচনা করতে যাচ্ছি 6 নম্বর প্যাটার্নটি অর সেন্টেন্স স্ট্রাকচারটি, এবং এই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব, তার সাথে অবজেক্ট এবং অবজেক্টের পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বসবে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, আর আজকে একটু সেন্টেন্স প্যাটার্নটাকে এক্সটেনশন করে অবজেক্টের পোস্ট মডিফায়ার হিসেবে যে কমপ্লিমেন্ট ব্যবহার করি সেই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আজকে আমরা যুক্ত করে যে প্যাটার্নটি পাবো সেটা নিয়ে আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভিডিও ক্লাসটি দেখার জন্য প্রস্তুত আছো। তোমরা অবশ্যই তোমাদের খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে, যাতে কোনো কিছু তোমাদের লেখার প্রয়োজন হলে লিখে নিবে, এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে তোমাদের জানাবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি যেহেতু প্রতিটা স্ট্রাকচার তোমাদের একটি আলাদা শীটে গিয়ে দেখানোর চেষ্টা করছি, তা চলো আমরা সেই শীটে চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা শীটে চলে এসেছি। আজকে আমরা কথা বলছি কি প্যাটার্ন 6 অফ সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্স প্লাস এক্সটেনশন, অর্থাৎ যেহেতু প্রত্যেকটা বেসিক সেন্টেন্স প্যাটার্নকে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল এই জাতীয় কিছু ফ্রেজ বা ওয়ার্ড দিয়ে যেহেতু আমরা এক্সটেনশন করতে পারি, তো সেভাবে আমি সেন্টেন্স প্যাটার্নগুলোকে একটু দেখাবো বেসিক প্যাটার্নটার সাথে তার এক্সটেনশনটা যাতে আমরা বুঝতে পারি, এবং বেসিক একটা বড় সেন্টেন্স থেকে যাতে আমরা বেসিক প্যাটার্নটিকে আলাদা করতে পারি, তো সেই পুরো ব্যাপারটা আমি আসলে আলোচনা করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং তোমরা যদি ভিডিও ক্লাসগুলো দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারছো যে কত গুরুত্বপূর্ণ। আর যদি তোমরা ভিডিও ক্লাসগুলো দেখে না থাকো তোমাদের মধ্যে কেউ, তাহলে অবশ্যই পূর্বের ভিডিও ক্লাসগুলো দেখে নিবে, কারণ সিরিয়াল বাই সিরিয়াল যদি তোমরা এই প্যাটার্নগুলি খেয়াল করো তাহলে ইংলিশ সেন্টেন্স রাইটিং এর ক্ষেত্রে তোমাদের যে দুর্বলতা রয়েছে সেটা অবশ্যই তোমরা কাটিয়ে উঠতে পারবে। সুতরাং আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে আমরা দেখেছি আগে বসে হচ্ছে নাউন, প্রোনাউন, তার সাথে নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজ হিসেবে আমরা হেড ওয়ার্ড হিসেবে নাউনকেও পেতে পারি, বা অন্যান্য ফ্রেজ গুলো নাউন ফ্রেজ হিসেবে বসতে পারে যেখানে একের অধিক ওয়ার্ড থেকে থাকে। আর তার সাথে আজকে আমরা যুক্ত করতে যাচ্ছি কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তা আমরা প্রিভিয়াস যে প্যাটার্ন গুলো আলোচনা করছি তা আমি তোমাদের এখানে একটু দেওয়ার চেষ্টা করেছি, এবং এই ভিডিও ক্লাসের ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই পূর্বের 5টি ভিডিও ক্লাসের লিংক সহ তোমাদের অন্যান্য যে সকল বিষয়গুলো প্রয়োজন তার লিংকস গুলো অবশ্যই দিয়ে দিব, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিবে। তাহলে প্রথম প্যাটার্নটি কি ছিল আমরা দেখি, সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব। এটা ছিল বেসিক সেন্টেন্স প্যাটার্নের প্রথম যেটা প্যাটার্ন, যেখানে আসলে সাবজেক্ট এবং একটি ভার্ব দিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছিল, অর্থাৎ সাবজেক্ট যখন কোনো কাজ করবে তার জন্য বাহ্যিক কোনো হেল্পের প্রয়োজন হচ্ছিল না, এমনটাই আমরা পাচ্ছি ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। তারপরে আমরা পাচ্ছিলাম সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্ট হিসেবে আমরা অ্যাডজেক্টিভ বসাচ্ছিলাম, যা হচ্ছিল প্রধানত সাবজেক্টেরই পোস্ট মডিফায়ার। অর্থাৎ এখানে যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটি বসাবো তা হবে সাবজেক্টেরই পোস্ট মডিফায়ার, এবং সাবজেক্টের পোস্ট মডিফায়ারটিকে যুক্ত করার জন্য আমরা যে ভার্বটি এখানে ব্যবহার করে থাকি তার নাম দিয়েছিলাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এরপর তৃতীয় প্যাটার্নটি ছিল একই ধরনের প্যাটার্ন, কিন্তু এখানে কমপ্লিমেন্টে আমরা অ্যাডজেক্টিভ না পেয়ে পাচ্ছিলাম নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ। এখানে কমপ্লিমেন্টই হচ্ছে এই সাবজেক্টের মডিফায়ার নয়, বরং তার হচ্ছে একটা আলাদা পরিচয় বা হচ্ছে তার রিলেশনশিপ, মানে এই নাউন বা প্রোনাউনের সাথে সাবজেক্টের রিলেশনটা কি, তার পরিচয়টা কি, সেটা আসলে নির্দেশিত হচ্ছিল এই সেন্টেন্স প্যাটার্নে।
আর পরবর্তী যে চতুর্থ প্যাটার্ন সেখানে হচ্ছে কি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখানে এই কমপ্লিমেন্টটি আর সাবজেক্টের আলাদা পরিচয় নির্দেশ করে না, বরং সাবজেক্টের অবস্থান নির্দেশ করে। অতএব সাবজেক্টের অবস্থানটি মানে সাবজেক্ট কোথায় আছে কি এরকম কিছু নির্দেশ করে এই গঠনটা দিয়ে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখানে শুধুমাত্র আমরা বি ভার্বই পাই, তাহলে আমরা কমপ্লিমেন্ট পাচ্ছিলাম তিনটি, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা হচ্ছে নাউন প্রোনাউন বা এই জাতীয় নাউন জাতীয় কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এটা ছিল তিনটি সাবজেক্ট প্যাটার্নে। এরপর পঞ্চম প্যাটার্নটি যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি তা হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে কি, ট্রানজিটিভ ভার্ব বলতে আমরা কি বুঝছি, যার অবজেক্টের প্রয়োজন আছে, আর যার অবজেক্টের দরকার নেই তাকে আমরা বলছিলাম ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট হিসেবে কি কি বুঝতে পারি এখানে, নাউন, নাউন ফ্রেজ বা প্রোনাউন। এখন আমরা চলে যাচ্ছে আমাদের চতুর্থ নম্বর প্যাটার্নে। মেইন যে আলোচনার বিষয় সেটা হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ আমরা পঞ্চম প্যাটার্নে কিন্তু এই পর্যন্ত আলোচনা করে ফেলেছি সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। এই যে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে পাচ্ছিলাম নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ। এখন আমাদের যে অ্যাডিশনটা চলে আসছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আমি আশা করি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা কিন্তু অলরেডি প্যাটার্ন 2 তে আলোচনা করে ফেলেছি। এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টে ছিল হচ্ছে কার, সেটা ছিল সাবজেক্টের। এখানে অ্যাডজেক্টিভ দ্বারা যা কিছু নির্দেশিত হচ্ছিল তা প্রধানত হচ্ছিল সাবজেক্টের। আর এই প্যাটার্নে এসে আমরা যে কমপ্লিমেন্টটি পাবো সেই কমপ্লিমেন্টটি আর সাবজেক্টকে নির্দেশ করবে না, বরং কাকে নির্দেশ করবে, অবজেক্টকে নির্দেশ করবে। অতএব এটি হচ্ছে একটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা ছিল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে সাবজেক্টকে নির্দেশ করবে, আর এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট যা অবজেক্টকে নির্দেশ করবে। এখানে দুটাই অ্যাডজেক্টিভ হিসেবে বসছিল। তা যাই হোক, আমরা একটু দেখে নিই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা কি হবে এখানে। In English, there are some transitive verbs which are unable to give complete meaning of the sentence in spite of having sub objects. তাহলে অবজেক্ট থাকা সত্ত্বেও, যেমন এই পঞ্চম প্যাটার্নটি অবজেক্ট দিয়ে কিন্তু অর্থ কমপ্লিট, কিন্তু কিছু কিছু আবার ট্রানজিটিভ ভার্ব রয়েছে বিশেষ বিশেষ অর্থে গিয়ে শুধু অবজেক্ট থাকলেই সেন্টেন্সের অর্থ কমপ্লিট হয় না। তখন কি করতে হয়, so to make a complete meaning some post modifiers of the objects, তাহলে অবজেক্টেরই কিছু পোস্ট মডিফায়ার কি হয়, need to be used, প্রয়োজন হয় ব্যবহার করার, কি হিসাবে, অ্যাজ কমপ্লিমেন্টস। তাহলে তখন অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে আমাকে কিছু মডিফায়ার ইউজ করতে হয়। আর এখানে হিয়ার অ্যাডজেক্টিভস অর পার্টিসিপলস আর ইউজড অ্যাজ কমপ্লিমেন্ট। আর এখানে কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ হিসাবে যে পার্টিসিপল গুলো ব্যবহার হয় সেগুলো কিন্তু এখানে কমপ্লিমেন্ট হিসাবে বসে। তাহলে এখানে যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটি পাবো তা সাবজেক্টের কমপ্লিমেন্ট নয় যেমনটা ছিল প্যাটার্ন 2 তে, বরং এখানে হচ্ছে এটা অবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্যাটার্নের মধ্যে পার্থক্য হচ্ছে 2, 5 এবং 6 মোটামুটি একটা লিংক রয়েছে। ওকে, এখানে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট পাচ্ছি, সেটা ছিল সাবজেক্টের। এখানে আবার পঞ্চম প্যাটার্নের সাথে জাস্ট আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট যুক্ত করে কিন্তু ষষ্ঠ প্যাটার্নটি করে ফেলেছি। তাহলে এইভাবে যদি আমরা প্যাটার্নগুলোকে একটু সিরিয়াল বাই সিরিয়াল মেইনটেইন করে মনে রাখি, তাহলে কিন্তু ইংলিশ সেন্টেন্স লিখতে গিয়ে আমাদের খুব একটা জটিলতার মধ্যে পড়তে হবে না। এন্ড আই থিংক ইউ আর লার্নিং দ্য প্যাটার্নস উইথ মি serial by serial, and you are also practicing them at home. Okay, and again I am saying that if you feel any problem in using this sentence pattern, please comment on the comment box or just contact with me over phone or email or any other way so that I can help you. Okay dear students, তা চলো আমরা এবার একটু উদাহরণ দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি যে কিভাবে আসলে এই প্যাটার্নটি ব্যবহার হবে। যেমন এখানে আমি দেখিয়েছি সাইড বাই সাইড, যেমন she opened the door, এটা হচ্ছে কিন্তু পঞ্চম প্যাটার্ন, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি she, opened হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, the door হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট। she opened the door মানে সে দরজাটা খুলেছিল। তাহলে এখানে কিন্তু আমার কমপ্লিমেন্টের প্রয়োজন হচ্ছে না, অর্থ কমপ্লিট। কিন্তু যদি বলি she kept the door ড্যাশ, সে দরজাটি রাখলো, কেমন অবস্থা রাখলো, বন্ধ অথবা খোলা। তাহলে এখানে সাবজেক্ট রয়েছে she, kept রয়েছে ট্রানজিটিভ ভার্ব, the door রয়েছে অবজেক্ট। তাহলে এখানে দেখো সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থটি ইনকমপ্লিট রয়েছে। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট দ্বারাই কিন্তু সেন্টেন্সটির অর্থ কমপ্লিট এবং পুরো আমরা বুঝতে পারছি সিচুয়েশনটি। কিন্তু এখানে যখন বলা হচ্ছে সে দরজাটি রাখলো, তাহলে এখানে দরজাটি রাখলো মানে হয়তো কোনো কিছু ধরা ছিল সে রেখে দিল এমনটা বোঝাচ্ছে, কিন্তু আমি বলতে যাচ্ছি সে কি অবস্থায় রাখলো, এমনটা খোলা অথবা বন্ধ। তাহলে এখানে কি বলছে, she kept the door open মানে সে দরজাটি খোলা রাখলো। আমি যদি বলি ক্লোজড, তাহলে আমরা এখানে ক্লোজড লিখতে পারি।
তখন এই ক্লোজটি হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল, যা এখানে দ্য ডোরের পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ দরজাটি কি অবস্থায় আছে সেটা বোঝাচ্ছে। তাহলে এভাবে আমরা দেখো অবজেক্টের কিন্তু মডিফায়ার, তখন ওপেন বলতে কিন্তু আমরা সাবজেক্টকে নির্দেশ করছি না, তখন ওপেন দ্বারা কাকে মডিফাই করা হচ্ছে? অবজেক্টকে। অর্থাৎ এখানে যে কমপ্লিমেন্টটি আমরা ব্যবহার করছি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটি, তা হচ্ছে অবজেক্টেরই পোস্ট মডিফায়ার বা অবজেক্টেরই কমপ্লিমেন্ট। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এরপর তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্সটা যদি একটু খেয়াল করি তাহলে আমরা বুঝে নিতে পারবো ব্যাপারটা কি, যে মাই মাদার ইজ মেকিং ব্রেকফাস্ট, আমার মা ব্রেকফাস্ট রান্না করছে বা তৈরি করছে, নাস্তা তৈরি করছে, কমপ্লিট অর্থ। কিন্তু যদি বলি মাই মাদার ইজ মেকিং ব্রেকফাস্ট রেডি, তখন অর্থটা হচ্ছে কি, আমার মা ব্রেকফাস্ট প্রস্তুত করছে। একটা হচ্ছে বললাম তৈরি করছে, সেখানে মেক দিয়ে কিন্তু অর্থ কমপ্লিট, কিন্তু যখন বললাম যে ব্রেকফাস্ট প্রস্তুত করছে তখন কিন্তু আর মেক দিলে অর্থটা হচ্ছে না, মেকের সাথে আমাকে একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হচ্ছে, যা দ্বারা আমরা বুঝছি প্রস্তুত নামক যে অ্যাডজেক্টিভটি সেটা। তখন আমরা কি করছি, মাই মাদার ইজ মেকিং ব্রেকফাস্ট এর সাথে যেহেতু কমপ্লিট, এটুকু দিয়ে অর্থ কমপ্লিট হচ্ছে না, তখন অর্থটাকে কমপ্লিট করার জন্য একটা কমপ্লিমেন্টের প্রয়োজন হচ্ছে, আর সেই কমপ্লিমেন্টটি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, যাকে আমরা অবজেক্টের পরে বসিয়েছি। একইভাবে আই লেফট দ্য বক্স, আমি বক্সটি রেখে দিলাম, অর্থ কমপ্লিট। আই হচ্ছে সাবজেক্ট, লেফট হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, দ্য বক্স হচ্ছে অবজেক্ট। কিন্তু যখন আমি বললাম যে আই লেফট দ্য বক্স এমটি, মানে প্রথমটা অর্থ ছিল কি আমি বক্সটি রাখলাম, আর দ্বিতীয়টি অর্থ হচ্ছে আমি বক্সটি শূন্য রাখলাম। তাহলে এখানে প্রথমটার অর্থ হচ্ছে আমি বক্সটি রাখলাম মানে আমার হাতে ছিল, আমি সেটাকে রেখে দিলাম। আর যখন বললাম বক্সটি আমি শূন্য রাখলাম, তখন মানে এমনটা নয় যে আমার হাতে ছিল আমি রেখে দিলাম, এমনটা নয়, বরং বক্সটির অবস্থা কি সেটা বোঝাচ্ছে, আমি কি অবস্থায় বক্সটাকে রাখলাম সেটা নির্দেশ করছে। অতএব এখানে দ্য বক্সটা মানে আই লেফট দ্য বক্স, এটা দিয়ে কিন্তু আমার ওই পূর্ণ অর্থটা আসছে না যে আমি বক্সটা কি অবস্থায় রাখলাম, তখন শুধু বক্সটাকে রাখা অবস্থায় বোঝাচ্ছে। কিন্তু কি অবস্থা যখন এইটা আমি মিনিং করতে যাচ্ছি, তখন বক্সের কিন্তু একটা মডিফায়ার প্রয়োজন হচ্ছে, মানে অবজেক্টের একটা মডিফায়ার প্রয়োজন হচ্ছে, আর তখনই আমরা মডিফায়ারটা কোথায় বসাচ্ছি, এই অবজেক্টের পরে। আমি এখানে বলতে পারি পূর্ণ অথবা শূন্য, তাহলে আমি এখানে এমটি দিয়েছি, আই লেফট দ্য বক্স এমটি। তাহলে এইভাবে কিন্তু দেখো যে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট থাকা সত্ত্বেও যদি কখনো অবজেক্টের কোনো মডিফায়ার প্রয়োজন হয়, সেটাকে আমাকে কিন্তু কমপ্লিমেন্ট হিসাবে ওই অবজেক্টের পরে বসাতে হচ্ছে, তখন আমরা এই প্যাটার্নটি পেয়ে যাচ্ছি। তাহলে প্যাটার্নটি কি হচ্ছে, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, তার সাথে হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এইভাবে বাকি দুটো অর্থ আমরা ব্যবহার করছি। হি ওয়েপ্ট দ্য ফ্লোর, তাহলে হি ওয়েপ্ট দ্য ফ্লোর মানে ওয়েপ্ট মানে কি, মোছামুছি করা ইত্যাদি। তাহলে সে ফ্লোরটি মুছেছিল। এখন যদি বলি সে ফ্লোরটি মুছে পরিষ্কার করলো, মুছে পরিষ্কার করলো এরকম অর্থে গেলে তখন কি হচ্ছে, হি ওয়েপ্ট দ্য ফ্লোর ক্লিন। তার মানে কি শুধু এইটুকু দিয়ে হচ্ছে না, আমাকে পরিষ্কার কথাটা এখানে নিয়ে আসতে হচ্ছে। একইভাবে আই ওয়ান্ট দ্য সাইকেল, তাহলে আই ওয়ান্ট দ্য সাইকেল রিপেয়ার্ড, একটা হচ্ছে আই ওয়ান্ট দ্য সাইকেল, আমি সাইকেলটি চাই, এটা তো অর্থ কমপ্লিমেন্ট। কিন্তু যদি বলি আমি যে আমি সাইকেলটি মেরামত করা চাই, এরকম আর কি, আমি সাইকেলটি মেরামত করা চাই মানে মেরামত অবস্থায় আমি সাইকেলটিকে চাই, তাহলে এই ক্ষেত্রে তখন আবার সাইকেলটির একটা পোস্ট মডিফায়ার প্রয়োজন হচ্ছে, যা দিয়ে যাকে আমরা কি দিয়ে নির্দেশ করছি, রিপেয়ার্ড কথাটা দিয়ে নির্দেশ করছি। অতএব এটি একটি ফার্স্ট পার্টিসিপল যা আপাতত দ্য সাইকেলের পোস্ট মডিফায়ার হিসাবে কমপ্লিমেন্টের অবস্থানে বসেছে। তাহলে এইভাবে আমরা চতুর্থ প্যাটার্নটি পাবো, অর্থাৎ এখানে পঞ্চম প্যাটার্নটি পুরো থাকা সত্ত্বেও অর্থ কমপ্লিমেন্ট হচ্ছে না আর কি, কমপ্লিমেন্ট তখন আমাকে নিয়ে আসতে হচ্ছে। যেহেতু অর্থ কমপ্লিমেন্ট হচ্ছে না, অর্থ কমপ্লিট হচ্ছে না, তখন আমাকে কি করতে হচ্ছে, নতুন একটা কমপ্লিমেন্ট এখানে নিয়ে আসতে হচ্ছে। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল করব। তাহলে এখানে আমাদের গঠনটি আবারও আমরা একটু দেখে আসি, তারপর আমরা আরো বাড়তি কিছু জেনে নেব। তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, আর অবজেক্টের সাথে আমরা পাচ্ছি কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন এই কমপ্লিমেন্টে যে আমরা অ্যাডজেক্টিভ বসিয়েছি, সেই অ্যাডজেক্টিভ বসানোর ক্ষেত্রে কি বেশ কিছু ভার্ব রয়েছে, যেখানে আমাদের অবশ্যই ওই নির্দিষ্ট অর্থে কিন্তু এই কমপ্লিমেন্ট বসাতে হবে। বলা হচ্ছে here are some transitive verbs which are used in this structure, তাহলে সব ট্রানজিটিভ ভার্বই হয়তো এরকম স্ট্রাকচারে ব্যবহৃত হয় না, কিন্তু কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট অর্থ চলে আসে,
যখন আমাদেরকে কমপ্লিমেন্ট বসাতে হচ্ছে। সবসময় যে ওই ভার্বগুলো থাকলে আমরা কমপ্লিমেন্ট বসাবো তা নয়, যদি বিশেষ অর্থে চলে আসে আর কি। যেমন এখানে আমি অলরেডি দেখিয়েছি যে আই লেফট দ্য বক্স, এখানে যে লেফট থাকলে আমি কমপ্লিমেন্ট বসাবো তা কিন্তু নয়, কিন্তু ওই লেফট দ্বারা যদি কোনো নির্দিষ্ট অর্থে আসে এবং যদি অবজেক্টকে মডিফাই করার প্রয়োজন হয়, অবজেক্টের অবস্থা নির্দেশ করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমাকে আসলে ওই অ্যাডজেক্টিভটি বা কমপ্লিমেন্টটি বসাতে হচ্ছে। এখানে আমি কিছু ভার্ব দিয়েছি, তোমরা অবশ্যই ভার্বগুলোকে ভাষায় ব্যবহার করার চেষ্টা করবে। যেমন ব্রেক, ভার্স্ট, ড্রাইভ, ফোর্স, get, hold, keep, live, like, make, render, turn, wave। আশা করি এই ভার্বগুলোর অর্থ তোমরা সবগুলো জানো এবং সবাই এগুলো মোটামুটি কমন ভার্ব হিসেবে ব্যবহার করে থাকে। তা তোমরা এগুলো যেহেতু অর্থ জানো, আমি আর অর্থগুলো এখানে লিখিনি। তোমরা অবশ্যই অর্থগুলো যদি না জেনে থাকো ডিকশনারি বা অন্য কোনো ভাবে জেনে নেওয়ার চেষ্টা করবে। এরকম আরো বেশ কিছু ভার্ব রয়েছে, আসলে সবগুলো ভার্ব তো এখানে দেওয়া সম্ভব নয়। তোমরা অবশ্যই ব্যবহারের ভিত্তিতে পড়তে পড়তে তোমরা অবশ্যই ভার্বগুলোকে জেনে নেওয়ার চেষ্টা করবে এবং এই স্ট্রাকচার গুলোকে অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবে। তা চলো এখন আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই এখান থেকে এই ভার্বগুলো দিয়েই। মাই ব্রাদার অলওয়েজ ড্রাইভস মি ম্যাড। মাই ইয়াঙ্গার ব্রাদার মানে আমার ছোট ভাই আমাকে সবসময় পাগল করে ফেলে, এমন একটা কথা আমরা অনেক সময় বলে থাকি যে আমার ভাই, আমার বোন, আমার ছেলে, আমার মেয়ে আমাকে পাগল করে ফেলাচ্ছে, এরকম একটা সেন্সে আমরা অনেক সময় বলে থাকি। তাহলে এই ড্রাইভস মানে আসলে পরিচালনা করা বা ড্রাইভ করা অর্থে ব্যবহার হচ্ছে না, মানে এই একটা ফ্রেজে আমরা ব্যবহার করলাম যে মাই ইয়াঙ্গার ব্রাদার ড্রাইভস মি ম্যাড। তাহলে ম্যাডটা দিয়ে কাকে মডিফাই করা হচ্ছে? মি কে মডিফাই করা হচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মাই ইয়াঙ্গার ব্রাদার, ড্রাইভস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মি হচ্ছে অবজেক্ট এবং এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টই হচ্ছে ম্যাড। তাহলে আমরা তো ড্রাইভকে এমনিতেও ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে ফেলি যখন গাড়ি চালানো বোঝায় বা এরকম কিছু অর্থে ব্যবহার করে থাকি, যেমন আই ড্রাইভ আ কার। তখন কিন্তু আই হচ্ছে সাবজেক্ট, ড্রাইভ হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব আর কার হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে কিন্তু অর্থটা কমপ্লিট। কিন্তু যখন বললাম যে আমার ছোট ভাই আমাকে পাগল করে ফেলে, সেই অর্থে কিন্তু ড্রাইভ আর আমাকে অর্থ কমপ্লিট দিচ্ছে না যতক্ষণ না আমি পোস্ট মডিফায়ার হিসেবে এই ম্যাড যে কমপ্লিমেন্টটি সেটি বসাচ্ছি, মানে ওই সেন্সে আমাকে এটাকে ব্যবহার করতে হচ্ছে। একইভাবে আ গুড টিচার মেক্স হিজ স্টুডেন্টস অ্যাটেন্টিভ, মানে একজন ভালো শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে মনোযোগী করে তোলে। তার মানে অ্যাটেন্টিভ হচ্ছে এখানে পোস্ট মডিফায়ার, তার মানে ওই সেন্সে আমাকে ব্যবহার করতে হলো। মেক্স কিন্তু ট্রানজিটিভ ভার্ব শুধু হওয়া সত্ত্বেও বা এর অবজেক্ট থাকা সত্ত্বেও কিন্তু অর্থটি কমপ্লিট হচ্ছে না, অথবা আমাকে একটা কমপ্লিমেন্ট এখানে ইউজ করতে হচ্ছে যেটা অ্যাডজেক্টিভ হিসাবে স্টুডেন্টস এর পোস্ট মডিফায়ার হিসেবে বসেছে। একইভাবে শি ওয়াজ গেটিং দ্য মিলস রেডি, সে খাবারগুলোকে প্রস্তুত করছিল। দে হেল্ড মি রেসপন্সিবল, সে আমাকে দায়ী করলো, এরকম আর কি অর্থ। তারা আমাকে দায়ী করলো, দে হেল্ড মি রেসপন্সিবল মানে কি তারা আমাকে দায়ী করলো। তাহলে এই ক্ষেত্রে দে হচ্ছে এখানে সাবজেক্ট, হেল্ড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, আর মি এর পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে রেসপন্সিবল। আই লাইক মাই টি হট, আমি আমার চা গরম পছন্দ করি, এরকম আর কি। যে আমি গরম চা পছন্দ করি এমনটা বলা হচ্ছে না, বলা হচ্ছে আমি আমার চা গরম পছন্দ করি, এরকম সেন্স। তার মানে একটু পার্থক্য কিন্তু হয়ে যাচ্ছে, যে আমি অ্যাডজেক্টিভ গুলোকে যদি নাউনের আগে বা প্রোনাউনের আগে বা পরে বসিয়ে কোনোভাবে দিতে চাই, তাহলে আমাকে এই সেন্সেই কিন্তু আমাকে ব্যবহার করতে হবে এবং এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। স্ট্রাকচারটি কি? সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, তার সাথে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা উদাহরণগুলোর মাধ্যমে বুঝতে পারছো যে আসলে স্ট্রাকচারটি আমাদের কিভাবে সাহায্য করবে। এরপর আরেকটি বিষয় আমরা একটু অ্যাড করে নিব এই জায়গায়। যখন আমরা এই কমপ্লিমেন্টটি ব্যবহার করছি তখন কিন্তু দেখো আমরা অবজেক্টের পরে সরাসরি কমপ্লিমেন্টই বসিয়ে ফেলছি, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টই বসিয়ে ফেলছি। কিন্তু কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব রয়েছে যেখানে সরাসরি কিন্তু এই কমপ্লিমেন্টটি ব্যবহার করা যাবে না। তখন এই কমপ্লিমেন্টটি অ্যাড করার জন্য কি করা হচ্ছে? টু বি ইউজ করতে হবে, ইউজ অফ টু বি। তখন আমি কি করতে হচ্ছে? দ্য ফলোইং আর সাম অফ দ্য ট্রানজিটিভ ভার্বস হুইচ অলওয়েজ টেক টু বি টু অ্যাড কমপ্লিমেন্ট। তার মানে এই যেখানে কিছু ভার্ব আমি উল্লেখ করেছি, এরকম আরো কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর যখন অবজেক্টের পর কমপ্লিমেন্ট বসানো প্রয়োজন হয় ভার্বগুলোর ক্ষেত্রে, তখন ওই কমপ্লিমেন্টের পূর্বে আমাকে এটা টু বি ইউজ করতে হয়। তাহলে এখানে কি কি ভার্ব? ডিসকভার, ফিল, ইমাজিন, রিপোর্ট, সাপোজ। যেমন ডিসকভার মানে কি? আবিষ্কার করা।
ফিল মানে অনুভব করা, ইমাজিন মানে কল্পনা করা, রিপোর্ট মানে তথ্য দেওয়া, সাপোজ মানে মনে করা, এরকম যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোর ক্ষেত্রে অবজেক্টের পরে যখন আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করব তখন আমাকে কি করতে হবে, টু বি ইউজ করতে হবে। তাহলে এই বিষয়গুলো আমাদের জানা আসলে খুবই জরুরি, যে কখন আমরা টু বি ইউজ করব এবং কখন ব্যবহার করব না। আর এগুলো ব্যবহার করতে করতে কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেলে আমরা কিন্তু সহজে বুঝে নিব যে আসলে এখানে টু বি আসবে কি আসবে না। তো আমি এখানে কিছু কমন ওয়ার্ড তোমাদের সামনে নিয়ে এসেছি, কিছু ভার্ব দেখিয়েছি। এই ভার্ব গুলো দেখে আমরা দেখি কয়েকটি উদাহরণ জেনে নিই। দে ডিসকভার্ড দ্য প্লেস টু বি ইনহ্যাবিটেবল, মানে তারা জায়গাটিকে অবাসযোগ্য হিসাবে আবিষ্কার করলো, মানে তারা জায়গাটিকে আবিষ্কার করে বুঝলো বা জেনে বুঝলো যে এটা অবাসযোগ্য, এরকম। তার মানে তারা জায়গাটিকে অবাসযোগ্য হিসাবে আবিষ্কার করলো। আই ফিল দ্য স্টোরি টু বি হরেবল, আমি আমার মনে হলো গল্পটি খুবই ভয়ঙ্কর হবে, এরকম আর কি বিষয়টা। মাই ফাদার ইমাজিন মাই গোল টু বি ইম্পসিবল, আমার বাবা ভাবলো যে আমার লক্ষ্য বা আমার যে গোল রয়েছে তা পূরণ করা আসলে অসম্ভব, মানে আমার গোল বা লক্ষ্যটিকে অসম্ভব বলে তিনি ভাবলেন। এভাবে পিপল রিপোর্টেড দ্য রোড টু বি আনইউজেবল, দ্য অথরিটিজ জাজড জেরি টু বি ডিপেন্ডেবল, তা জেরিকে তিনি নির্ভরযোগ্য হিসাবেই বিবেচনা করলেন, এরকম অর্থে একটা ডিসকভার, ফিল, ইমেজিন, রিপোর্টেড, জাজ, আমি যে ভার্বগুলো এখানে দিয়েছি আর কি, সেই ভার্বগুলোর ক্ষেত্রে আমরা অবজেক্টের পরে যখন কমপ্লিমেন্ট ব্যবহার করেছি এর প্রত্যেকটার কমপ্লিমেন্টের পূর্বে কিন্তু আমাকে টু বি ইউজ করতে হচ্ছে। তাহলে আমরা একটু কিন্তু বোঝার চেষ্টা করব যে কখন আমরা টু বি ইউজ করব আর কখন টু বি ইউজ করব না। প্যাটার্নটি পুরোটাই ঠিক রয়েছে, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট তার সাথে কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কিন্তু আমাকে কি করতে হচ্ছে, টু বি ইউজ করতে হচ্ছে। তাহলে এই যে কিছু ভার্ব রয়েছে সেই ভার্বগুলোর ক্ষেত্রে কিন্তু টু বি ইউজ করা বাধ্যতামূলক বলা হচ্ছে। তবে বলা হচ্ছে আরো কিছু ভার্ব রয়েছে, যেমন টু বি may be used with the following transitive verbs to add complement but it is not mandatory। তাহলে এই সকল ভার্বের ক্ষেত্রে আবার টু বিটা ব্যবহার করা খুব একটা জরুরি না আর কি, মানে ব্যবহার করলেও চলবে, না ব্যবহার করা চলবে। তাহলে দেখো এই তিনটা বিষয়, তার মানে একটা ভাষাকে আমাকে যখন শিখতে হচ্ছে তখন আমাকে একটু সচেতন হতে হচ্ছে। সচেতন না হলে দেখা যায় আমার ভাষা শেখাটা হয়তোবা কমপ্লিটলি পারফেক্ট হচ্ছে না বা কারেক্ট হচ্ছে না। কারণ আমরা কিছু ট্রানজিটিভ ভার্ব পেলাম যেখানে টু বি ইউজ করার প্রয়োজন হচ্ছে না, সরাসরি আমরা কমপ্লিমেন্ট বসাচ্ছি। আবার কিছু ভার্ব পেলাম যেখানে আমাকে টু বি ইউজ করতে হচ্ছে। আবার কিছু ভার্ব রয়েছে যেখানে আমরা দুটো প্যাটার্নের যে কোনো একটা ইউজ করতে পারি, টু বি ব্যবহার করলেও চলবে, টু বি ব্যবহার না করলেও চলবে। তাহলে এক্ষেত্রে কি বিলিভ, কনসিডার, ডিক্লেয়ার, ফাইন্ড, প্রুভ, থিঙ্ক, এই যে ভার্ব গুলো রয়েছে দেখো অনেকটা অর্থের দিক থেকে কিন্তু অনেকটা কাছাকাছি বিষয়গুলো। থিঙ্ক, ইমাজিন, ফিল, এগুলো কিন্তু অনেকটা একই রকম, হ্যাঁ, কিন্তু তারপর আমাকে মাথায় রাখতে হবে এগুলো। এগুলো একটা ভাষা শেখার ক্ষেত্রে এই যে ব্যতিক্রম গুলো বা এই যে ডিফারেন্স গুলো সেগুলো যদি আমরা না জানি, আমরা কোনো সূত্র হঠাৎ করে ফেলতে পারবো না যে সূত্রের মধ্য দিয়ে ফেললেই আমরা বুঝে নিতে পারবো কোনটা টু বি হবে কোনটা হবে না, এরকম ব্যাপারটা নয় কিন্তু। তাহলে ব্যাপারটা কেমন, ব্যাপারটি হচ্ছে যে আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে এগুলো, আর আমি না জানলে এগুলোর ক্ষেত্রে আমি সঠিকভাবে কিন্তু কাজ চালাতে পারবো না। তাহলে আমরা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, আমরা একটু জেনে নিই। যেমন আই বিলিভ হিম অনেস্ট, আমি তাকে সৎ বলেই বিশ্বাস করি। তাহলে এখানে টু বি প্রয়োজন পড়েনি বা না দিলেও চলবে। আবার এখানে আমি কি ইউজ করছি, আই বিলিভ টু বি অনেস্ট, তাহলে এখানে একই অর্থে কিন্তু আমরা টু বি ইউজ করেছি, আবার টু বি ইউজ করিনি। একইভাবে দে কনসিডার মি রিলায়েবল, তারা আমাকে নির্ভরযোগ্য বলেই মনে করলো, বিবেচনা করলো বা করে আর কি। তাহলে দে কনসিডার মি টু বি রিলায়েবল, তাহলে একই অর্থে কিন্তু আমি টু বিটা ইউজ করেছি, এখানে ইউজ করিনি। দ্য অথরিটি ডিক্লেয়ার্ড দ্য প্রজেক্ট আনপ্রফিটেবল, একইভাবে টু বি ইউজ করলেও চলবে, না করলেও চলবে, এই জন্য আমি কি ব্র্যাকেটে দেওয়ার চেষ্টা করেছি, মানে এটা ব্যবহার করলেও চলবে, না ব্যবহার করলেও চলবে। শি ফাউন্ড হার চাইল্ড ইন্টেলিজেন্ট টু বি ইন্টেলিজেন্ট, হি অলওয়েজ থিংস মি মিন, অথবা হি অলওয়েজ থিংস মি টু বি মিন, সে আমাকে সবসময় নিচু বা হীন ভাবে, এরকম আর কি অর্থটা। সে আমাকে সবসময় হীন মনে করে বা হীন ভাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা টু বি ইউজ করলেও চলবে, ইউজ না করলেও চলবে। তাহলে আমরা এখানে তিন ধরনের ব্যাপার পেলাম। একটা হচ্ছে কি যে টু বির প্রয়োজন এক ক্ষেত্রে নেই একদমই, আর একটার ক্ষেত্রে টু বি আমাকে অবশ্যই ইউজ করতে হবে, আর একটার ক্ষেত্রে টু বি ইউজ করলেও চলবে, না করলেও চলবে। তাহলে এখন কোনগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে, কোনগুলোর ক্ষেত্রে করতে হবে না, এটাই হচ্ছে এখানে সবচেয়ে জটিল ব্যাপার। তাহলে জটিল ব্যাপারটাকে সহজ করতে হবে কিভাবে,
যে কমন যে ভার্বগুলো আমরা রেগুলারলি ব্যবহার করে থাকি বা ব্যবহৃত হয় সেইগুলো প্র্যাকটিসের মাধ্যমে যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু সহজে আমাদের স্পোকেনে বা রিটেনে অটোমেটিক চলে আসবে যেখানে টু আমি ব্যবহার করব কি করব না। তাহলে কমন কিছু ভার্ব কিন্তু আমি এখানে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি এবং তোমরা অবশ্যই রিলায়েবল কোনো বই থেকে বা ইন্টারনেট থেকে বা সোর্স থেকে তোমরা অবশ্যই শিখে নেওয়ার চেষ্টা করবে। আমি এখানে জাস্ট স্ট্রাকচারের সাথে কিছু বিষয় দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এরপর চলে আসি, তাহলে টু বি পেলাম। এরপর আমরা আবার কিছু কিছু ভার্ব রয়েছে যেখানে টু বি ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব, অ্যাজ। তাহলে there are some transitive verbs which take as to add complements। তাহলে কমপ্লিমেন্ট অ্যাড করার জন্য আর টু বি ইউজ করব না, তখন আমরা কি ইউজ করব, অ্যাজ ইউজ করব। তাহলে মেইন সমস্যাটাই হচ্ছে যে কমপ্লিমেন্ট যখন আমি বসাবো অবজেক্টের পরে তখন আমরা কোনো কিছু ব্যবহার করব কি করব না, এটা হলো আমাদের সবচেয়ে বড় জানার বিষয়। যেমন এখানে আমি উদাহরণ কয়েকটি ভার্ব দিয়েছি, যেমন অ্যাকনোলেজ মানে স্বীকার করে নেওয়া, তারপর হচ্ছে কনজেন্ট মানে দোষারোপ করা, রিগার্ড মানে বিবেচনা করা, ট্রিট মানে ব্যবহার করা বা আচরণ করা বা মনে করা, এরকম ভাবে ম্যানেজ। আরো কিছু কিছু ভার্ব রয়েছে যে ক্ষেত্রে যখনই আমরা অবজেক্টের পর কমপ্লিমেন্ট ইউজ করব তখন আমাকে কি ইউজ করতে হবে এখানে, অ্যাজ। তাহলে আমরা একটু উদাহরণ দেখে বুঝতে পারি কিভাবে। আই অ্যাকনোলেজ ইউর প্ল্যান অ্যাজ ইউজফুল। তাহলে এইটুকু হচ্ছে আমাদের মেইন প্যাটার্ন, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, তার সাথে হচ্ছে কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্টটি ব্যবহার করার পূর্বে আমি অ্যাজ ইউজ করেছি। তবে এখানে যে ফর দ্য কমন পিপল এই কথাটুকু বাদ দিয়ে আমি এনেছি, এটুকু জাস্ট এক্সটেনশন, ওটুকু বাদ দিলাম। তাহলে এইটুকুর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যেখানে টু বি ইউজ করছি না আমরা তখন কি আনছি, অ্যাজ। একইভাবে উই কনডেমড হিজ স্পিচ অ্যাজ ডিসগ্রেসফুল। তাহলে আমরা তার বক্তৃতাকে অবমাননাকর বলে মনে করলাম বা দোষারোপ করলাম আর কি, এইভাবে। দে রিগার্ডেড দ্য ম্যাটার অ্যাজ আর্জেন্ট। তারা বিষয়টিকে জরুরি বলে মনে করলো আর কি। আই ট্রিটেড দ্য ওয়ে অ্যাজ হেল্পফুল। আমরা উপায়টিকে উপকারী বলেই ভাবলাম। হি ডাজ নট রিগার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ নেগলিজিবল। সে ইংরেজি ভাষাকে কখনোই নেগলিজিবল বা হচ্ছে নগণ্য বলে মনে করে না বা বিবেচনা করে না। তাহলে এখানে দেখো রিগার্ড, ট্রিট বা রিগার্ড, কনডেমড, অ্যাকনোলেজ, এভাবে যে ভার্বগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে টু বি ইউজ না করে আমাকে কি ব্যবহার করতে হচ্ছে, অ্যাজ ইউজ করতে হচ্ছে। তাহলে একই প্যাটার্নে দেখো, একই প্যাটার্নে শুধু ভার্বের স্বার্থে আমাকে কিন্তু কমপ্লিমেন্টের পূর্বে কখনো কিছু বসানোর দরকার হচ্ছে না, কখনো টু বি ব্যবহার করতে হচ্ছে, কখনো টু বি ব্যবহার করলেও চলবে না করলেও চলবে, আবার কখনো আমাকে অ্যাজ ইউজ করতে হচ্ছে। তাহলে প্রতিটা সেন্টেন্সের অর্থ কিন্তু একই, তার মানে সবগুলো কমপ্লিমেন্টই কিন্তু অবজেক্টকে নির্দেশ করছে এবং সবগুলো কমপ্লিমেন্টই কিন্তু অ্যাডজেক্টিভ এজেক্টিভ, কিন্তু আমাকে এই যে ভিন্ন ভিন্ন কানেক্টর আমাকে ইউজ করতে হচ্ছে, অ্যাজ, টু বি ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা কখন ইউজ করব, সেগুলো আমাদের পুরো প্র্যাকটিসের মাধ্যমেই আয়ত্ত করতে হবে। এরপর আমরা এতক্ষণ আমরা অ্যাডজেক্টিভ হিসেবে মানে কমপ্লিমেন্ট হিসেবে যত অ্যাডজেক্টিভ পেলাম, এখন সরাসরি অ্যাডজেক্টিভ ব্যবহার না করে আমরা হয়তোবা পার্টিসিপল এখানে ইউজ করতে পারি। আমরা এখানে পার্টিসিপলের কথা বলি, যে ইউজ পার্টিসিপলস অ্যাজ কমপ্লিমেন্টস। তাহলে এখানে this structure is used to indicate that something has been done by someone। তার মানে এখানে কারো দ্বারা কোনো কাজ করা হয়েছে এমন অর্থে কিন্তু আমরা এখানে মেইনলি যে কমপ্লিমেন্ট গুলো থাকবে সেই কমপ্লিমেন্টের সরাসরি অ্যাডজেক্টিভ ইউজ না করে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করব। তাহলে এখানে আমরা কি বলছি, যেমন আই মেড দ্য ওয়ার্ক ডান, মানে আমি কাজটি করিয়ে নিয়েছিলাম। তার মানে কাজটি আমি করিনি, আই মেড দ্য ওয়ার্ক নয়, বরং আমি বলছি কি কাজটা আমি কাউকে দিয়ে করিয়ে নিয়েছি। তার মানে যখন সেন্টেন্সের সাবজেক্ট যে থাকবে সে কাজটি না করে অন্য কারো দ্বারা কাজটি করায় নিবে এবং তাকে আমার উল্লেখের প্রয়োজন হবে না, সেই ক্ষেত্রে ওই কাজের ক্ষেত্রে যে ভার্বটি থাকবে তাকে আমরা পাস্ট পার্টিসিপল আকারে বসাবো। তাহলে আমি কাজটি কাউকে দিয়ে করায় নিয়েছিলাম। she has got the room repaired। সে তার রুমটি মেরামত করিয়ে নিয়েছে। তাহলে মেরামত কে করেছে তার কিন্তু এখানে উল্লেখের প্রয়োজন হয়নি, কিন্তু রুমটি যে মেরামত করা হয়েছে সেটা এখানে বলা হচ্ছে। হি হ্যাজ হিজ হেয়ার কাট। সে তার চুল কাটিয়ে নিয়েছে। তার মানে কে চুল কেটেছে সেটা উল্লেখের প্রয়োজন হয়নি। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, তার সাথে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। আবার কখনো কখনো আমরা জাস্ট কোনো অবজেক্টের কোনো কাজ কমপ্লিট এরকম কিছু সেন্স অর্থে কিন্তু আমরা এই পাস্ট পার্টিসিপল বসাবো। যেমন উই ফাউন্ড দ্য রোড ব্লকড।
আমরা রাস্তাটিকে ব্লকড অবস্থায় দেখলাম, বন্ধ বা আটকানো অবস্থায় দেখলাম। মাই ফাদার গট দ্য লেটার পোস্টেড, আমার বাবা চিঠিটি পোস্ট করিয়েছিল, তার মানে কাউকে দিয়ে পোস্ট করাইছিল এরকম সেন্স। তাহলে এখানেও কিন্তু একই প্যাটার্নটি আসছে। মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, গট হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, দ্য লেটার হচ্ছে এখানে অবজেক্ট, আর পোস্টেড হচ্ছে ওই অবজেক্টেরই কমপ্লিমেন্ট যা পাস্ট পার্টিসিপলটাই এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে এইভাবে কিন্তু দেখো প্যাটার্নটি আমাদের এক, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্টে আমরা নাউন বা প্রোনাউন যে কোনো একটা পাচ্ছি বা ফ্রেজ পাচ্ছি, কিন্তু তারপরে যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এখন অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টে আমরা কখনো কখনো সরাসরি অ্যাডজেক্টিভ পাচ্ছি বা কখনো পার্টিসিপল পাচ্ছি। তাহলে এইভাবে কিন্তু আমরা ষষ্ঠ প্যাটার্নটিকে পাবো, যে প্যাটার্নটি হচ্ছে কি বেসিক প্যাটার্ন 5 এর এক্সটেনশন। তার মানে এই পর্যন্ত ছিল হচ্ছে প্যাটার্ন 5, তার সাথে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট যুক্ত করে একটা নতুন প্যাটার্ন পেয়েছি, আর সেই প্যাটার্নটি হচ্ছে বেসিক প্যাটার্ন নাম্বার 6। তাহলে এই যে প্রথম থেকে মোট আমরা যে 6টি প্যাটার্ন শিখলাম, তা কিন্তু বিভিন্ন অর্থে বিভিন্ন কাজে আমাদের সিম্পল সিম্পল যে থটস গুলো রয়েছে, চিন্তাগুলো রয়েছে, সেগুলো এক্সপ্রেস করতে কিন্তু ব্যবহার করা হয় এবং আমরা প্রতিনিয়ত এগুলো ব্যবহার করে থাকি। তার মানে এই প্যাটার্ন গুলো সম্পর্কে যদি আমরা ধারণা রাখি, তাহলে আমাদের মনের ভাব প্রকাশ করতে কিন্তু ইংরেজিতে বিশেষ করে কোনো সমস্যা হবে না। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই প্যাটার্নটিকে যে আমি ধারাবাহিকভাবে আলোচনা করলাম বিভিন্ন বিষয়গুলোকে অ্যাড করে, তার সাথে তার অর্থগুলো প্রদান করে, তোমরা আশা করি সেগুলো বুঝতে পেরেছো। এখন এই যে 6 নম্বর প্যাটার্নটি, আমরা বেসিক প্যাটার্নটুকু শুধু শিখলাম। এখন এই বেসিক প্যাটার্নটিকে কিন্তু আমরা কি করতে পারি, will be extended by adding adverbs or adverb phrases। তাহলে বিভিন্ন ধরনের অ্যাডভার্ব যুক্ত করে কিন্তু আমরা বেসিক প্যাটার্নটিকে অনেক বড় করে ফেলতে পারি। তার মানে এটা সিম্পল সেন্টেন্সই থাকবে, এই প্যাটার্নেরই হবে, কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভার্ব গুলো আসতে পারে। যেমন হচ্ছে এখানে পারপাস আসতে পারে, টাইম, প্লেস, ম্যানার ইত্যাদি ধরনের যে অ্যাডভার্ব গুলো সেগুলো কিন্তু এখানে এসে যেতে পারে। যেমন আমি প্রথম উদাহরণটা বলি, মাই ইয়াঙ্গার ব্রাদার অলওয়েজ ড্রাইভস মি ম্যাড। তাহলে এইটুকু ছিল আমাদের বেসিক প্যাটার্ন, তার মধ্যে অলওয়েজ কথাটি কিন্তু একটা অ্যাডভার্ব এসে গেছে। তার মানে বেসিক প্যাটার্নটি হচ্ছে কতটুকু, মাই ইয়াঙ্গার ব্রাদার হচ্ছে সাবজেক্ট, ড্রাইভস হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, আর ম্যাড হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। তাহলে এখানে বাড়তি যে কিছু ওয়ার্ড এসেছে যেমন অলওয়েজ, এটা হচ্ছে একটি অ্যাডভার্ব, মানে সর্বদা, মানে একটা টাইম নির্দেশ করছে। একইভাবে উইথ ডিফারেন্ট কোশ্চেন, এবং কিভাবে কাজটি করা হচ্ছে, সে যে আমাকে পাগল করে ফেলে সেটা কিভাবে করে, উইথ ডিফারেন্ট কোশ্চেন, বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে। তাহলে এইটুকু হচ্ছে কোনো কাজ করার যে ম্যানার, মানে কিভাবে কাজটি করছে। তাহলে অলওয়েজটাও হচ্ছে এখানে অ্যাডভার্বস, উইথ ডিফারেন্ট কোশ্চেনস এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এইভাবে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ গুলো যুক্ত করে এই বেসিক প্যাটার্নটাকে কিন্তু আমরা এক্সটেন্ড করতে পারছি। একইভাবে আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পর, they discovered the place to be inhabitable। তাহলে they discovered the place to be inhabitable এইটুকু হচ্ছে প্রধানত আমার বেসিক প্যাটার্ন। তার সাথে আমি একটা অ্যাডভার্ব যুক্ত করেছি যে কখন তারা এটা আবিষ্কার করলো, সেখানে পৌঁছানোর পরে। তাহলে এইটুকু হচ্ছে টাইম রিলেটেড একটা ফ্রেজ যা অ্যাডভার্বের কাজ করছে। একইভাবে ইন দেয়ার লাস্ট মিটিং, গত সভায় বা গত মিটিং এ, they regarded the matter as urgent। তাহলে তারা বিষয়টিকে আর্জেন্ট হিসাবে বিবেচনা করেছিল। কবে করেছিল, তাদের গত সভাতে বা মিটিং এ। তাহলে এখানে কি ইন দ্য লাস্ট মিটিং, এটা কিন্তু আমার বেসিক প্যাটার্নের অংশ নয়, কিন্তু এটা অ্যাডভার্ব হিসাবে এই বেসিক প্যাটার্নের সাথে যুক্ত হয়ে সেন্টেন্স প্যাটার্নটিকে কি করেছে, অনেকটা এক্সটেন্ড বা বড় করে ফেলেছে। এভাবে আরো আমরা বিভিন্ন অর্থ কিন্তু প্রকাশ করতে পারি, কিন্তু আমার যে মূল অংশটুকু তা কিন্তু এরকমই থাকবে। তার মানে মূল অংশটুকু যদি আমরা ধরতে পারি, তাহলে কিন্তু আমার একটা সেন্টেন্স লিখতে গিয়ে, পড়তে গিয়ে খুব যে একটা সমস্যা হওয়ার কথা, তা কিন্তু হওয়া যাবে না বা হবে না। ঠিক আছে, তাহলে এরপর আমরা যদি দেখি, স্পেন্ডিং আ লট অফ মানি, অনেক টাকা ব্যয় করে, শি হ্যাজ গট দ্য রুম রিপেয়ার। তাহলে অনেক টাকা ব্যয় করে সে তার রুমটিকে মেরামত করিয়েছে। তাহলে এখানে এই যে অনেক টাকা ব্যয় করে, এটাও কিন্তু আমার মেইন সেন্টেন্সের অংশ নয়, এটা বাড়তি একটা অংশ যেটা কিভাবে কাজটি করা হয়েছে সেটা বোঝাচ্ছে। একইভাবে মাই ফাদার গট দ্য লেটার পোস্টেড ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে কি টাইম রিলেটেড একটি অ্যাডভার্ব। তাহলে মেইন তথ্যটি বা সেন্টেন্স প্যাটার্নটির সাথে আমি টাইম রিলেটেড একটা ওয়ার্ড যুক্ত করেছি বা অ্যাডভার্ব যুক্ত করেছি সেন্টেন্সটিকে কমপ্লিট করার জন্য। তাহলে এইভাবে আমি বিভিন্ন তথ্যগুলোকে এই বেসিক প্যাটার্নের সাথে যুক্ত করে আমি আমার মনোভাবটাকে আরো বেশি পরিমাণে প্রকাশ করতে পারবো। তাহলে আমাদের অবশ্যই বেসিক প্যাটার্ন গুলো খেয়াল করতে হবে, তার সাথে আমরা কি কি তথ্য কিভাবে অ্যাড করতে পারি সেগুলো জানতে হবে।
সুতরাং ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বিষয়গুলো আমার সাথে থেকে বুঝে নিয়েছো এবং এই প্যাটার্নটি সম্পর্কে যতটুকু তোমাদের জানানোর দরকার আমি জানানোর চেষ্টা করেছি এবং তোমরাও বোঝার চেষ্টা করেছো। যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিবে। আমি কিছু কিছু কথা বারবার রিপিট করেছি যে কথাগুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেইন যে প্যাটার্নটি সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যখন পড়বে বা তোমরা যখন কোনো কথা শুনবে কারো, তোমরা দেখবে যে এই কথাগুলো কিন্তু হর হামেশা ব্যবহার করা হচ্ছে এবং এই প্যাটার্ন গুলো দিয়েই কিন্তু ব্যবহার করা হচ্ছে। তাহলে তোমাদের কি হবে, রিডিং স্কিলস বাড়বে, তোমাদের রাইটিং স্কিলসটা ভালো হবে এবং তোমাদের স্পিকিংটাও কিন্তু অনেকটা আরো বেশি পারফেক্ট হয়ে পড়বে। সো ডিয়ার স্টুডেন্টস, এখন কি হচ্ছে, নাও ইট ইজ ইওর টার্ন টু প্র্যাকটিস দেম অ্যাট হোম। নাও ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর জাস্ট টু ক্যাচ দেম অর গেইন দেম। বলা হচ্ছে ইংলিশ ভাষাকে লার্নিং না করে যদি আমরা অ্যাকুয়ার করতে পারি তাহলে এটা হয় আমাদের জন্য স্থায়ী। তাই তোমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে, আমি যে তোমাদেরকে শেখালাম তোমরা এটা শিখলে, লার্ন করলে, বাট ইটস ইওর টার্ন টু প্র্যাকটিস দেম, টু টেক দেম অ্যাজ ইওর ওন। এগুলোকে নিজের মতো করে এখন গড়ে নিতে হবে। অতএব try to learn the pattern with proper attention so that you can use them in your practical life. তোমাদের প্রাত্যহিক জীবনে যেন এগুলোকে ব্যবহার করতে পারো। As a teacher, I have tried my best to make it easy to you, and as much information can be provided to you, I have tried my best. আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছি। এখন তোমাদেরকে এগুলো বুঝে নিতে হবে তোমার নিজের স্বার্থে, তোমার জন্য। So dear students, আবারও যদি বুঝতে সমস্যা হয় তোমরা ভিডিওটি আবার দেখে নিবে এবং তারপরও যদি বিশেষভাবে কোনো স্থানে কোনো কিছু বোঝার কোনো কমতি বা ঘাটতি থেকে থাকে তোমরা অবশ্যই যে কোনো উপায়ে তোমরা আমার সাথে যোগাযোগ করে তোমাদের ঘাটতিটুকু পূরণ করে নিবে, যাতে এই প্যাটার্নটি তোমরা কমপ্লিটলি শিখে নিতে পারো। সো ডিয়ার স্টুডেন্টস, আজ আর নয়, তবে ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে যথারীতি যে অনুরোধ থাকে তা আজও রইল যে যদি এই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর যদি তোমরা কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ধরনের নতুন নতুন আরো ইন্টারেস্টিং এবং উপকারী ভিডিও ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে তা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে কোনো ভিডিও ক্লাস আপলোড করার সাথে সাথে তার যে নোটিফিকেশন তোমরা সেটা পেয়ে যাও। এছাড়াও তোমরা আমার যে ফেসবুক গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, তার সাথে যুক্ত থেকেও তোমরা এই ভিডিও ক্লাস সম্পর্কিত যে আপডেট সেগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর এখানে আমি প্রতিনিয়ত বিভিন্ন ইংলিশের যে বিভিন্ন সেক্টর রয়েছে তার উপর ভিত্তি করে বিভিন্ন ভিডিও ক্লাস আপলোড করছি। তোমরা অবশ্যই তোমাদের ইন্টারেস্ট অনুসারে ভিডিও ক্লাসগুলো দেখে নিবে এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করবে এই ভিডিও ক্লাসগুলো দেখার জন্য এই ইউ ক্যান লার্ন ইংলিশ নামে চ্যানেল। এছাড়া আমি যে মোবাইল ফোন নাম্বার দিয়েছি, ইমেল নাম্বার দিয়েছি এবং অন্যান্য যে সকল সুবিধা তোমরা এখানে পাচ্ছ সেগুলো নেওয়ার চেষ্টা করবে। এবং বিশেষ করে এখানে যে আমার ভিডিও ক্লাসগুলোর প্লেলিস্ট রয়েছে তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন বিষয়ের উপর যে ভিডিও ক্লাসগুলো আছে, এগুলো ছাড়াও যদি তোমাদের মনে হয় যে কোনো বিষয়ে ভিডিও ক্লাস করলে তোমাদের উপকার হবে, তোমরা উপকৃত হবে, তাহলে অবশ্যই সেটাও তোমরা আমাকে জানিয়ে দিতে পারো। So dear students, thanks for being with me till the end of this video class. So best of luck. Stay at home, stay safe, and I wish to meet you again in the next video class with another important topic. Till then, peace be upon all of you. Bye.